ডান্ডা মেরে ঠান্ডা করার পদ্ধতি সম্ভবত কাজ করছে। ডুবে যাওয়ার ভয়ে যে ব্যক্তি কখনো সাঁতার শিখতে নামে না, সে কখনোই সাঁতার শিখতেই পারে না। ৭৫ বছরের ইতিহাসে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ইয়েস, তিনি আমাদের প্রোটেকশন দিতে পারেন। আলহামদুলিল্লাহ ২ বছর ধরে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি এবার টের পাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিরাট সুখবর দিলেন প্রফেসর ইউনূস। কম চুটে বিড়াল নাকি গাছে উঠে না, বিড়ালকে ভালোভাবে চুট দিলে পালিয়ে গাছে উঠে। ওই বিড়াল হলো ১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত এমন ঘটনা আর ইতিহাসে অতীতে ঘটেনি। পৃথিবীর কোনো দেশেই ঘটেছে বলে আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে। কয়েকদিন আগে পলকটা দেখলেন না, জয় বাংলা ধরে চিৎকার করলো, এই কয়েকদিন আগে। আজকে কি করছে জানেন? সে মুখ খুলা দিছে, মুখ খুলা জয়কে ফাঁসাই দিছে, সজীব ওয়াজেদ জয়কে ফাঁসাইছে। এখন এই পলক বলতেছে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারনেট বন্ধ করছে। ব্যাপারটা বুঝছেন? দেখেন তার বসেরে ফাঁসাই দিল। চাচা আপনার জান বাঁচা। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। শেখ হাসিনার রায়, বিডিআর মেসাকারের রায়, তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিউলিপ সিটি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রায় আসছে ভারতের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ কোন মেকানিজমে ভারতের মানে পক্ষে যাচ্ছে না। দেয়ারফর কিন্তু ইউস তার আসল কামটা করে দিয়েছেন। দেশের প্রশাসনকে, বিচার বিভাগকে স্বাধীন ঘোষণা করে দিয়ে তাদেরকে যেই শক্তি দিয়েছেন সেই শক্তির বল প্রয়োগ ইতিমধ্যে শুরু হয়েছে। নেতাকর্মী সহ অন্যান্য আইনজীবীদেরকেও এবার বিচারের আওতাভুক্ত করা হচ্ছে। আর সে সকল আওতাভুক্ত থেকে যে সকল বিপদের সম্মুখীন হচ্ছে বিএনপি নেতাকর্মীরা, তাতে চরম হতাশা দেখা দিয়েছে বিএনপি দলের মধ্যে। বিস্তারিত দেখার জন্য আমাদের সাথেই থাকুন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিন। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি ৫ আগস্টের পর থেকেই এই জুলাই গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার এবং তাকে অস্বীকার করার নানা রকম কসরত তিনি করে যাচ্ছেন। এরপরে তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলা শুরু করলেন, বাজে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করা শুরু করলেন। চ্যানেল 24 এর একটি টক শোতে উপস্থিত হয়ে 49 মিনিট তিনি বক্তব্য দেন। সেখানে তিনি একেবারে পরিষ্কার করে যে এই আদালত মানি না, এই আদালতের শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, ইত্যাদি ইত্যাদি, এক কথায় পুরা আদালত অবমাননা। পরে এই বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে ফজলুর রহমানকে আদালতে ডেকে পাঠানো হয়, তাকে শোকজ করা হয়। অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে ওই দিন শুনানি শেষে তাকে সশরীরে হাজির হতে বলা হয় এবং সাথে তার যে উকালতির সার্টিফিকেট, তার যে সনদ, একাডেমিক সনদ, এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয়। ৮ তারিখে যাওয়ার কথা ছিল, তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ ৩ তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি, আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। অবশ্য এই ব্যাপারে শুনানির দিন আবার আগামী ৮ তারিখ ধার্য করা হয়েছে। এরই ভিতরে যে মজার একটি ঘটনা ঘটেছে, জেডাই খান পান্না, আপনারা জানেন যে ৫ আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন। পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা উলঙ্গ ছবি ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত ওইটা যখন ফাঁস করে দিলেন, এরপরে তিনি কিছুটা থেমেছিলেন। এরপরে হঠাৎ করে দেখলাম যে তিনি শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন। এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি যান নাই, কিছু বলেন নাই। যখন একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই। এটি মূলত তার শয়তানি। তিনি ওই আদালতকে বিতর্কিত করার জন্য মূলত এটি বলেছিলেন। পরে আদালত বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন আবার সুযোগ হবে তখন আপনাকে ডাকবো। এরপরে এই যে কিছুদিন আগে আবার তিনি তাকে ডেকে এনে শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করলেন। আজকে তার যে শুনানি, এই শুনানির দিনে তিনি নাই, উপস্থিত নাই। আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন, ফোন করুন, দেখুন তিনি কোথায় আছেন, তিনি কেন আসলেন না, এটি তো আদালত অবমাননার শামিল। এরপরে ডেপুটি রেজিস্ট্রারকে পাঠিয়ে দিয়ে তাকে ঢাকায় আনালেন, পাশেই ছিলেন, ঢাকায় আনালেন। তিনি হুইল চেয়ারে এসে কিছু বলতে যাচ্ছিলেন। আদালত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসলেন না, আপনারা আসবেন না, আপনার আসামি আসবে না, আপনি আসবেন না, অথচ আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন।
বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন, আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, আপনি কি এর কি রাজনৈতিক বক্তব্য পেয়েছেন যে যা খুশি তাই বলবেন ইত্যাদি আরো বেশ কিছু কথা তাকে শোনানোর পরে তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, বলতে উদ্যত হয়েছেন, ঠিক সেই সময় চিফ প্রসিকিউটর তাকে দিয়েছে একেবারে ধমক একখান, মিস্টার পান্না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন। এরপরে তিনি বললেন যে আমি যা খুশি তাই আর কি বললাম, সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যেন আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না, আপনার বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোনো এখতিয়ার আপনার নাই, কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া। এই আদালত 1973 সালের আইন অনুযায়ী 1971 সাল এবং তার আগে পরের যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারবে। এরপর তো জেডাই খান পান্না তিনি চুপসে গেলেন ধমক খেয়ে। চুপসে যাওয়ার পরে তিনি আদালতের কাছে করজোরে ক্ষমা ভিক্ষা করলেন এবং তিনি বললেন আমি আর শেখ হাসিনার আইনজীবী থাকতে চাই না, কারণ আমি যার আইনজীবী হয়েছি সেই লোকগুলো, তার পক্ষের লোকগুলো, তার অনুসারীরা আমার উপরে আক্রমণ করছে, সুতরাং আমি আর এখানে থাকতে চাই না। এরপর আদালত তাকে তিরস্কার করলেন, একটু আদালতের ভাষায় আর কি, আপনারা আবার এখানে বোকাঝোকা করলেন, আদালতের ভাষায় করে তাকে ছেড়ে দিলেন এবং এর আগে যে মামলায় তার ফাঁসি হয়েছে ওই মামলায় যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে নতুন করে আবার এই মামলায় শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করা হয়েছে। এই হলো সার্বিক পরিস্থিতি। এই লোকগুলো, আপনারা বাংলাদেশের জনগণের একটি দায়িত্ব আছে এই লোকগুলোকে আপনাদের চিনে রাখা। এরা সেই লোক যারা শেখ হাসিনাকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, সর্বপ্রকার সহযোগিতা করেছে। এদের সহযোগিতা নিয়েই শেখ হাসিনা এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, আর ভারত আমাদের এই দেশটাকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে 15 বছর, এবং তার বিরাট ইচ্ছা ছিল যে এই দেশটাকে ভারতের একটি কলোনি, আর যদি এই 5টা বছরে যে 24 সালে যে নির্বাচন হলো এই নির্বাচনে যদি আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারতেন শেখ হাসিনা, তাহলে এই 5 বছরে ব্যাস কেল্লাফতে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োজিত তথাকথিত অপরাধীদের প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার নিজের রশিতেই পেঁচিয়ে গেলেন, নিজের রশিতে পা পেঁচিয়ে এবার হুমড়ি খেয়ে পড়লেন। এই ওয়াকারুজ্জামান মনে আছে আপনাদের নিশ্চয়ই, যখন বিডিআর মেসাকার নিয়ে তদন্ত কমিশনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইউনূস সরকার, তখন লেফটেন্যান্ট জাহাঙ্গীর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আলম ও ফজলুর রহমানকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেন। এর 3 দিন পর ওয়াকারুজ্জামান কঠিন একটি বক্তব্য দেয়, নো ইফ বাট, বিডিআর সেনা হত্যা বিডিআর সদস্যরাই করেছে, কোনো যদি কিন্তু নেই, ফুল স্টপ, এই বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না। কিন্তু তার মাথা পড়তে পড়তে ধোঁয়াসাপের মতো পায়ের নিচে পড়েছে। সেই বিডিআর মেসাকার কমিশনে নিজে গিয়ে জবানবন্দি দিয়েছেন, কারণ বিডিআর মেসাকারের দিনে তাকে টহল দিতে দেখা গিয়েছে। সেই টহলরত অবস্থায় সে কি করেছিল, তার উদ্যোগ কি ছিল, তার প্রতি তার ঊর্ধ্বতনের কি নির্দেশ ছিল এবং সেনা সদস্যদেরকে রক্ষায় তিনি কি ভূমিকা রেখেছেন, উশৃঙ্খল বিডিআর অথবা অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, কি কারণে কার নির্দেশে তিনি সেখানে টহল দিচ্ছিলেন, টহল দেওয়ার পরেও কেন তিনি বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে, নারীদেরকে, শিশুদেরকে রক্ষার জন্য এগিয়ে আসে নাই। এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিক। একজন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পোশাক পরে ঘুরে বেড়াবেন, তার সামনে শিশুদেরকে হত্যা করা হবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, পুড়িয়ে মারা হবে, গলা কেটে ফেলা হবে, গ্রেনেড বিস্ফোরণ করা হবে, এলএমজি চালানো হবে অন্যায়ভাবে সৈনিকদের দ্বারা, দুষ্কৃতকারীদের দ্বারা, পার্শ্ববর্তী দেশের ভারতের অনুপ্রবেশকারীদের দ্বারা। তিনি কোন, সেখানে তার ভূমিকা কি, এই জিনিসটা তো মানুষের প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। মানুষের পালসকে ধারণ করে আলম ও ফজলুর রহমানের কমিশন তাকে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে